গত এক বছরে আর্থিক খাত ও ব্যবসা বাণিজ্যের কিছু ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও পুরোপুরি সন্তোষজনক বলা যায় না। এই মুহূর্তে একটি প্রত্যাশা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, কার্যকর অবকাঠামোগত উন্নয়ন, সাশ্রয়ী সুদের হার এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমরা আজ আলোচনা করব গত এক বছরে ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, পরিচালক বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক নেক্সাস গ্রুপ। এরপরে রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমেই ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটি শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আসলে আমাদের এই মুহূর্তে যতটা দেখতে পাচ্ছি গত এক বছর বেশ উন্নতিও দেখতে পাচ্ছি, সেই সাথে বিগত সময়ের কিছু সংকট রয়েছে যা আজও পরিবর্তিত সংকটই রয়ে গেছে। আজও ওই জায়গা থেকে আমরা উত্তরণের পথ দেখতে পাচ্ছি না। আমি যদি প্রথমে জ্বালানির বিষয়টি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন, কিংবা সর্বোপরি যে গত এক বছর আসলে আমাদের এই ব্যবসা বাণিজ্যের কতটা উন্নতি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনি আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার বড় ভাই এখানে বসা আছেন, ওনার সামনে কথা বলাটা খুব কষ্টকর হবে আমার জন্য। উনি আমাদের এত গুরুজন, আমরা এক সময় ওনার সাথে আমরা অনেক সংগঠনে জড়িত ছিলাম। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমি যদি অন্যভাবে একটু যেতে চাই, যে আমাকে যদি প্রশ্ন করেন আপনি কেমন আসছেন, আমি আপনাকে উত্তর দিব জোর করে ভালো আছি। ডাইরেক্ট ভালো আছি বলতে পারবো না, জোর করে ভালো আছি। এটা এই কারণে বললাম যে দেখুন, এই গার্মেন্টস শিল্পটা বা বাংলাদেশের অর্থনীতিতে যে 84% বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস সেক্টরটা, এটা প্রতিনিয়ত একটা হোঁচট কিন্তু খেয়েই যাচ্ছে। এরপরেও আমি মনে করি যে আমরা যারা গার্মেন্টস উদ্যোক্তা, আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করে সরকারের সহযোগিতা নিয়ে, যে সরকারে যখন আসছে আমরা চেষ্টা করেছি তাদের সাথে লিয়াজো মেনটেন করে, মানে যেটা আমাদের এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা নেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় পেরেছি, অনেক সময় পারিনি। আজকে দেখুন যে গত এক বছরে আমরা এর আগে যে সরকার ছিলেন সেই সরকার সম্পর্কে আপনারা সবাই আমরা ওয়াকেফাল। বিশেষ করে অগস্ট মাস চলতেছে। আমি আজকের এই দিনে গত 5ই অগস্টে যারা এই বাংলাদেশকে রাহুমুক্ত করার জন্য, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করে আছেন তাদের সুস্থ কামনা করছি। এবং আমি সবার কাছে আহ্বান জানাবো, যে স্বপ্ন নিয়ে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে সেই 5ই আগস্টের স্বপ্ন যেন সবাই মিলে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ আমরা করতে পারি। আজকে আসলে আমরা দেখুন এই গত এক বছরে গত সরকার যা করেছে, বিভিন্ন কারণে দ্রব্যমূল্য, ব্যাংক ডাকাতি বা অর্থ পাচার সব কিছু মিলে কিন্তু এই গার্মেন্টস সেক্টরটা একটা ত্রাহিতে এইভাবের মধ্যে ছিল। একটি গোষ্ঠী ছাড়া কিন্তু আসলে এই ব্যবসাটা সবাই করতে পারেনি। আপনি দেখুন গত সরকারের আমলেও যেভাবে হোক আমাদের যে ব্যাংক ইন্টারেস্টটা ছিল যে 9 থেকে 10-এর ভিতরে, এই এক বছরের মধ্যে এটা 14 থেকে 15-16% চলে গেল। তাহলে এই যে ব্যাংক ইন্টারেস্ট একদিকে বেড়ে গেল। পাশাপাশি আপনি দেখুন যে আমরা যে গার্মেন্টস উদ্যোক্তারা যে আমরা প্রবৃদ্ধি বাড়াবো, যে প্রতিবন্ধকগুলি আপনি নিজেই বলেছেন যে জ্বালানি সংকট। আপনি দেখেন, এক তো আমাদের দেশে যে কুইক টেন্ডারের নামে যা ঘটে গেছে, আমরা তো আসলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আসলে পাই না। এবং আমরা গ্যাসের সংকলন সেটাও আপনারা দেখেছেন, যেখানে আমাদের ফ্যাক্টরি রান করতে গেলে প্রতিনিয়ত আমরা যে ফ্যাক্টরিগুলি 24 ঘন্টা চলে, এই ফ্যাক্টরিগুলিতে আমাদের 24 মধ্যে 8 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই না। 8 ঘন্টা আমরা বিদ্যুৎ না পাওয়ার কারণে ডিজেল দিয়ে আমাদেরকে ফ্যাক্টরি রান করাতে হচ্ছে। ডিজেলটা তো আগে আমরা বলতাম যে বিদ্যুতের ব্যাকআপ হলো জেনারেটর, এখন জেনারেটর ব্যাকআপ হয়ে গেছে বিদ্যুৎ। যেটা আমরা দেখেছি যে বিদ্যুৎ আসে না যায়, এটা অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আসে। এই যে আমাদের বিদ্যুতের সংকট, আমাদের গ্যাসের সংকট এবং আমাদের চড়া সুদ, এবং এই গত আন্দোলন করতে গিয়ে আমরা যারা এই আন্দোলনকে সাপোর্ট করেছি, আমরা আন্দোলনের সাথে যারা ছিলাম, এই অনেক দিন কিন্তু গার্মেন্টস সেক্টরটা বন্ধ ছিল। কী কারণে? বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে স্যাক্রিফাইস করে গিয়েছি। আর এই সরকার পতনের পরও আপনি দেখেছেন যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য
একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত চালিয়েছে এবং গার্মেন্টস সেক্টরে একটা অরাজকতা চলছিল। যে অরাজকতা আমি বলবো যে বর্তমান যিনি সব সরকারে যারা আছেন তারা অত্যন্ত সচেতনভাবে এবং দায়িত্ব নিয়ে বিশেষ করে আর্মিদেরকে ইনভলভ করে এই যে আমরা একটা অস্থিরতা কাটিয়ে উঠেছি, এই কাটিয়ে উঠতেই কিন্তু আমাদের প্রত্যেকটা গার্মেন্টস ওনারদের আমাদের হিসাব থেকে কিন্তু আমরা অলমোস্ট 1 মাস 1.5 মাস করে পিছিয়ে গিয়েছি। এই 1 মাস 1.5 মাস পিছিয়ে যাওয়া ইসমিন আমরা কিন্তু প্রোডাকশন করতে পারি নাই। এই যে প্রোডাকশন করতে পারিনি, এতে করে কি হলো, আমাদের দেশে অর্থনীতি হোঁচট খেলো। আমরা কিন্তু আরও অনেক বেশি এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আরও আসতে পারতো, বাট আমরা সম্মত করতে পারিনি। তাহলে আমরা এই 5ই আগস্টের পরবর্তী কিছু কুচক্রী মহল যারা এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু এখানে আছে, সেই চক্রান্তের শিকার হয়ে আমরা কিন্তু প্রপারলি ব্যবসা করে যেতে পারি নাই। দ্বিতীয়ত আমাদের যে বিদ্যুতের যেই সংকট, গ্যাসের সংকট রয়ে গিয়েছে। আপনি দেখেন যে এই সরকার আসার পরেও আমাদের যে বিদ্যুৎ গ্যাসের যেই মূল্য ছিল এর থেকে কিন্তু 40% কিন্তু দাম বাড়ানো হয়েছে। এটা এক বিদ্যুৎ বাড়ানো হয়েছে। একদিক দিয়ে আপনি বিদ্যুৎ নির্বাচন পাচ্ছেন না, আরেক দিক দিয়ে বিদ্যুৎ দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি নির্বাচন গ্যাস পাচ্ছেন না, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এমনভাবে নিয়ে গেছে এইটা, আজকে শুধু অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কাছে সরকার কোটি কোটি টাকা বিদ্যুৎও পাচ্ছে এবং তিতাসও পায়, কিন্তু আমরা যারা ছোটোখাটো উদ্যোক্তা, যারা আমরা বাংলাদেশে গার্মেন্টস করে শুধুমাত্র অর্থনীতিতে নয়, আমরা বাংলাদেশের যারা জনগণ মানে যারা আমাদের জনসংখ্যা, আমরা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করে যাচ্ছি। এই এতগুলি কাজ করার পরেও আমরা কিন্তু তার থেকে নিষ্কৃতি পাচ্ছি না। আমরা কিন্তু একদিক দিয়ে এক্সপোর্ট সম্মত না করার কারণে আমরা ফরেন কারেন্সি আমরা আনতে পারছি না, আর না আনার কারণে ব্যাংক থেকে আমরা প্রেসারে পড়তেছি। এদিক দিয়ে শ্রমিকদের বেতন টাইমলি পরিশোধ করতেই হবে, কারণ তারা তো পেটের দায়ে কাজ করে, কোনো শ্রমিক তো তাদের খেতে হবে। আমরা যেরকম খাই পরে আমাদের দৈনিক চাহিদা আছে, তাদেরও কিন্তু সেটা আছে। এই ফিল আপ করতে গিয়ে আমরা কিন্তু আসলে এই গত বছরের তুলনায় খারাপ আছি বলবো না, আমি প্রথমেই বলেছি বা জোর করে ভালো আছি। আমরা চেষ্টা করতেছি এই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ করার জন্য, আমরা চেষ্টা করতেছি অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য। আমি কথাটা বলি যে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা মুক্তিযুদ্ধ বলি তাদেরকে। 5ই আগস্ট যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা নতুন মুক্তিযোদ্ধা বলতেছি, জাতীয় বীর ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তা আমি মনে করি আমরা যারা গার্মেন্টস সেক্টরে আসি, প্রতিনিয়ত আমরা শ্রমিক ভাই আছে, ফরেন ভাইয়ার আছে, দেখেন টেরিফ নিয়ে যেটা হয়ে গেল, এই যুদ্ধ কিন্তু চলমান। আমাদের আরেকটা বড় ধাক্কা পড়লো, যেটা টেরিফ। এই ইউএসএ টেরিফ দেওয়ার সাথে সাথে যখন 10% দিয়ে 3 মাসের সময় দিল, সেখানে কিন্তু আমরা অনেক বাইরের সাথে 2% 3% আমরা শেয়ার করে নেগোশিয়েট করছি। ওই 3 মাস পরে অনেক, যদিও আমরা অনেক চেষ্টা তদবিরের পরে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে টেরিফটা আসছে আমাদের, সেখানেও বায়াররা আমাদের কাছে আবার উদ্বিগ্ন, তারা ওই 20% 10% আমাদের চাচ্ছে। তাহলে আমরা যদি প্রথম জনাব হোসাইনী, আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো একবার আসবো। অন্য একটি ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে এমএসসির দিকে আপনার কাছে আসতে চাই। আপনার কাছে যে বিষয়টি আলোচনার জন্য আসতে চাই সেটা হচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে। দেখাচ্ছে 2024-25 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 3.9% কমে এসেছে। এই যে নেমে আসার পেছনে আসলে কোনো অভ্যন্তরীণ কিংবা বহিরাগত কারণগুলো বেশি প্রভাবিত বলে আপনি মনে করছেন? এটা হিস্টোরিক্যাল, মানে অনেক বছর ধরেই তো অর্থনীতিতে একটা কতগুলি টানাপোড়েন চলছে, সেগুলিরই ফসল। একটা একটা করে যদি বলি, আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে, লোকাল এবং ফরেন। ব্যাংক থেকে এন্টারপ্রেনাররা ইনভেস্টমেন্ট করার জন্য যে লোন নেয়, সেই লোন নেওয়ার রেট কমে গেছে, প্রবৃত্তি কমে গেছে। মানে লোন যাচ্ছে, কিন্তু এটা প্রতি বছরই একটা প্রবৃত্তি হইতেই হয়, কারণ ইকোনমিক গ্রোথ হলে সাথে সাথে ইনভেস্টমেন্টও বাড়তে হয়, প্রায় ডবল একটা রুল আছে। এখন সেটা হচ্ছে না। তারপরে এটার সাথে সাথে বাইরের আমাদের যে ইনফ্লেশন আমাদের দেশে 12% ছিল, এটা এখন 5.5% কমে আসছে। তারপরে ব্যাংকে টাকার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, টাকার একটা ক্রাইসিস আছে। সরকার অনেক বেশি ব্যাংকিং সিস্টেম থেকে লোন নিয়েছে, সেটা একটা কারণ। রাজনৈতিক অস্থিরতা, এটা আগেই বলেছি যে এটা তো একদিনের বা এক বছরের ঘটনা নয়, বহু বছরের ঘটনা। এবং বর্তমানে গত 1 বছর ধরে প্রায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মব জাস্টিস,
তারপরে আজকের পত্রিকায় দেখবেন 2 জনকে মেরে ফেলা হয়েছে পিটিএ। এগুলো মানুষকে সাহস হারিয়ে ফেলে। এন্টারপ্রেনাররা বড় উদ্যোগ নিতে চান না, বড় ইনভেস্টমেন্টে যেতে চান না, হয়তো নিজস্ব বিজনেসটাকে কোনোভাবে চালিয়ে যেতে চান। মানুষ বাইরে নিরাপদ বোধ করে না। এই সমস্ত ব্যাপারগুলো মানুষের ইনভেস্টমেন্ট ইনফ্লুয়েন্স করে। যেমন ধরেন গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আমাদের গ্রোথ হচ্ছে, কিন্তু চাকরির গ্রোথ হচ্ছে না, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে না, বরং গত 2-1 বছর ধরে চাকরি কমে যাচ্ছে। যেমন ডক্টর রশিদ যে গার্মেন্টসে আছেন, গার্মেন্টসে মেয়েদের এমপ্লয়মেন্ট হু হু করে কমে যাচ্ছে। তারপর এমনি তো স্টাফ কমে যাচ্ছে, সেটার কারণ একটা হতে পারে অটোমেশনের কারণে। সেটাও কিন্তু একটা অটোমেশন ভালো, অর্থনীতিতে ভালো প্রোডাকশন বেশি হয়, কিন্তু এট দি সেম টাইম আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। সেটা আমাদের দেশে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তারপরে সরকার পরিবর্তন হলো এটা একটা ধাক্কা। আবার আরেকটা সরকার পরিবর্তন হবে আশা করছি ফেব্রুয়ারিতে। এখন যখনই সরকার পরিবর্তন হয় তখন পলিসির চেঞ্জ হয়। এই পলিসিটা কি চেঞ্জ হবে এটা জানার আগে ইনভেস্টমেন্ট কেউ করতে চায় না। তো সবকিছু মিলে এক্সটার্নাল কতগুলো ফ্যাক্টর, আপনি যেহেতু সেটাও জানতে চেয়েছেন। ইউক্রেন ওয়ারের পরে দেখা গেল যে জাহাজের ভাড়া 40% বেড়ে গেল আউটরাইট। ডলারের প্রাইস মান কমে গেল গ্লোবালি। শুধু তাই না, আমাদের টাকার মানও কমে গেল। আমাদের টাকার মান প্রায় 35%-40% কমে গেল। আমরা করোনার পরপরই ইউক্রেন ওয়ারের আগে আমাদের ডলার ছিল 85 টাকা করে, সেটা এখন 122-23 টাকা। এই ডলারের প্রাইসের সাথে সব কিছুই ডিপেন্ড করে। আমাদের ইকোনমিতে ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট, জিনিসপত্রের দাম সব কিছু মিলে যখন ইম্পোর্টের প্রাইস, জিনিসের দাম বেড়ে যায়, তখন লোকালি ইনফ্লেশন ক্রিয়েট হয়। অ্যাট দি সেম টাইম আমরা তো এক্সপোর্ট করি, আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়। আমরা র মেটেরিয়ালস তো ইম্পোর্ট করা, সেটার প্রাইস যদি 30%-40% বেড়ে যায়, আমরা কিন্তু বায়ারদের কাছ থেকে, আমরা যেটা এক্সপোর্ট করি বায়ারদের কাছ থেকে আমরা সেই প্রাইসটা আদায় করে নিতে পারছি না। একটু আগে রশিদ যেটা বললো যে 20% ট্যারিফ বাড়ানোর পরে প্রাইমারিলি 3% ডিসকাউন্ট দিতে হয়েছে, এখন তার বায়ার আরও 10% ক্লেম করছে তুমি কমিয়ে দাও। এখন আমার র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, আমার প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। অ্যাট দি সেম টাইম এক্সপোর্টের ডিসকাউন্ট দিতে হবে, প্রাইস কমিয়ে দিতে হবে, তাহলে কোথায় যাবে? আমাদের এক্সপোর্ট আর থাকে না, ফিজিবল থাকে না, ভায়াবল হয় না। তো এখন এই ধরনের এক্সপোর্ট সেক্টর, নট অনলি গার্মেন্টস, পুরোপুরি এক্সপোর্ট সেক্টর যদি এই ধরনের একটা ধাক্কা খায়, তাহলে আমরা সব কিছু মিলে তো আমাদের গ্রোথ কম হবেই। এবং এই গ্রোথের সাথে যেটা বললাম, আমদানি, রপ্তানি, এক্সটার্নাল যে শক, যে ধরনের এই যে প্রাইস বেড়ে যাওয়া, যুদ্ধ, ইউক্রেন, করোনার একটা প্রভাব আছে। করোনার সময় যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, সেটাকে মেকআপ করাটা আমাদের বিশাল অনেকগুলো, বিশেষ করে ছোট ছোট অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এসএমই, আপনার ছোট ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে চাকরি হারিয়েছে, অনেক ফ্যামিলি গ্রাম থেকে গ্রামে চলে গেছে শহর থেকে, কারণ তারা অ্যাফোর্ড করতে পারে না। যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, রাস্তার পাশে হকার ছিল, অনেকে তাদের বিজনেস বন্ধ করে দিয়েছে, তাদের সেলস কমে গেছে, তাদের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গেছে অনেকের। এট দ্য সেম টাইম কিছু বড় ব্যবসায়ীরা, বড় বিজনেস গ্রুপ বেনিফিটেড। এই টার্ময়েল, এই কথা না বললেই নয়, বড় বড় গ্রুপগুলো এই সুবিধাটা, একটা সুবিধা পেয়েছে। এখন তাতে হচ্ছে কি, আমার এমপ্লয়মেন্ট কমে গেল, ইনকাম কমে গেল, ইকোনমিতে মানি সার্কুলেশন কমে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, কিন্তু বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলোর প্রফিট বেড়ে গেল। এটাতে আরেকটা যেটা মারাত্মক ক্ষতি অর্থনীতি হলো, ইনকাম ইনইকুয়ালিটি সৃষ্টি হলো। এই ইনইকুয়ালিটিটা মারাত্মক দেশের জন্য। এটা শুধু কিছু মানুষের ইনকাম কমে গেল সেটা না, এটা ওভারঅল অর্থনীতিতে এটা বিরূপ প্রভাব পড়ে। সবকিছু মিলে আমরা অনেকগুলো কারণে, বেশ কয়েকটা কারণ, অনেকগুলো কারণেই গ্রোথ এত কম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা ফিরবো আলোচনা। এই মুহূর্তে যেতে চাই ডক্টর রশিদ আপনার কাছে। আমরা জানি যে এই মুহূর্তে আরএনজির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, শুল্ক আরোপ, যেটি নেগোসিয়েশনের মাধ্যমে 35% থেকে চলে এসেছে 20%। আসলে এই যে 20% নেমে আসা অনেকের কাছে চ্যালেঞ্জ, অনেকের কাছে বলছে না ঠিক আছে আমরা এটি নিয়ে এগিয়ে যেতে পারবো। আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই ব্যাপারটা এটা অনেক ব্যাখ্যার প্রয়োজন আছে, আর এটা অনেক আছে আপেক্ষিক ব্যাপার। এটা আমরা হয়তো চিন্তা করেছি যে হ্যাঁ, ইন্ডিয়া তো আমাদের 25 ছিল, বা চায়নার অনেক বেশি, কম্বোডিয়া হলো 19, পাকিস্তান 19, আমরা 20, কাছাকাছি আছি, এটা অনেকের ধারণা ছিল। তো এই কাছাকাছি থাকাতে যে প্রবলেমটা হবে বা এখন যেটা হচ্ছে সেটা হলো, আমরা কিছু জায়গায় দেখলাম যে ইন্ডিয়ার হঠাৎ করে এটা 50% করে ফেললো। তো অনেকে বলে যে বাংলাদেশ বাম্পার মারবে, অনেক কিছু আসবে। আসলে বলতে তো অনেক কথা বলা যায়, বাস্তবতা কি দাঁড়াবে? বাস্তবতা হলো, দেখুন, ইন্ডিয়া আমাদের প্রতিযোগী দেশ, চায়না তো নাম্বার 1 আমাদের প্রতিযোগী দেশ আছে, আমরা তাদের প্রতিনিধি যুদ্ধ করতেছি। আমাদের বাংলাদেশের সক্ষমতা এখনো আসে নাই, যেটা র মেটেরিয়ালস বা আমাদের যেটা কাঁচামাল যেটা দরকার, আমরা তো এটাতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা ম্যাক্সিমাম জিনিস কিন্তু চায়না এবং ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। বিশেষ করে কেমিক্যাল তো ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আসে, যেটা আমাদের গার্মেন্টসের জন্য, এক্সপোর্টের জন্য অনেক জরুরি। এবং অনেক ফেব্রিক্স আমরা চায়না থেকে আনতে হয়, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আনতে হয়। এখন তারা যখন ট্যারিফের কারণে যখন তারা আমেরিকার মার্কেট হারাবে, আমরা আমেরিকায় মাত্র $8.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি বাংলাদেশ। তা আমরা 8.5 তো আমরা তো এবার লক্ষ্যমাত্রার পরে 100 বিলিয়নের কথা আমরা যেটা চিন্তা করতেছিলাম। তো 8 বিলিয়ন তো সব কাভার করবে না, কে করে? এটা তো ইউরোপ থেকে করি আমরা। যখনই চায়না এবং ইন্ডিয়া আমেরিকার মার্কেট ধরতে পারতেছে না ডিউ প্রাইজের কারণে, ট্যারিফের কারণে, বাধ্য হইয়া তারা ঝাঁপ দেবে ইউরোপের উপরে। আমাদের ইউরোপে বিশাল মার্কেট, যে ইউরোপের উপর নির্ভর করে আসলে গার্মেন্টসের টিকিট ছিল। হ্যাঁ, এটা আমেরিকাতেও ছিল, পার্সেন্টেজ তো বলছি আমি আপনাকে। এখন যে জিনিসটা দাঁড়াবে, আমেরিকার এই 20% আমাদেরকে অ্যাবজর্ব করতে গিয়ে তাদের সাথে নেগোসিয়েট যে প্রাইস কমানো নিয়ে, এলো 1 নাম্বার। তাহলে আমরা প্রাইস কমাবো, তারা যদি ভারত আর যে চায়না এক্সপোর্ট করতে না পারে, তাহলে হয়তো কিছু অর্ডার আসতে চাইবে, আসলে তারা কিন্তু ওই বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। আর রাতারাতি তো আপনি বাইরে পাবেন না। একটা বায়ার বা একটা মার্কেট আপনি যেতে হলে আপনাকে মিনিমাম 6 to 8 মান্থ কিন্তু তার ভিতরে পরিশ্রম করতে হবে। তাহলে এই হলো আমেরিকা। এখন আমাদের যেটা বিশাল মার্কেট ইউরোপে, এখন চায়না এবং ভারত যখন তাদের অর্ডার তারা ইউরোপে যাবে, সেখানে আর কম্পিটিশনে পড়ে যাব, আমাদের প্রাইস কিন্তু আস্তে ওখানে কমে যাবে। তো আমি মনে করি যে সরকার বাহাদুর যেটা করেছেন নেগোসিয়েটটা, আমরা বলবো যে নেগোসিয়েটটা আরও ভালো হতে পারতো, কারণ ভালো তো শেষ নেই, ভালোরও শেষ নেই, খারাপের শেষ নেই, আরও ভালো যাই করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। বাট এই সহনীয় পর্যায়ে আমাদের উৎসান্বিত হওয়ার, উৎফুল্লিত হওয়ার কোনো কারণ এখানে নাই, কারণ আমাদের পাশাপাশি হুমকি কিন্তু ইউরোপ রয়ে গেছে। যখনই ইন্ডিয়া এবং চায়না ইউরোপে তারা ড্রাইভ দিবে, তখন আমাদের ওটা কমতে থাকবে। তো আমি মনে করি গার্মেন্টসের চ্যালেঞ্জ থেকে বেরোতে পারেন নাই, চ্যালেঞ্জ একেবারে আসতেই থাকবে। আর এই যে ধরেন টেরিফের ব্যাপারে যেটা এসে গেল, এই টেরিফের কারণে কিন্তু মার্কেটটা থমকে দাঁড়ায় গেছে। অনেক বায়াররা কিন্তু অর্ডার দেখতেছিল টেরিফ কি হয়, তারা কিন্তু অর্ডারটা গত 2 মাসের মধ্যে প্লেস করার নাই। 2 মাস অর্ডার প্লেস না করা মানে আমার এখানে 2 মাস গ্যাপ পড়ে যাওয়া। কারণ আমি তো একটা অর্ডার ম্যাচিউর করতে হলে আমাদের মিনিমাম 6 মান্থ প্রয়োজন এটার জন্য। প্রথম পেপারস, নেগোসিয়েশন, স্যাম্পলিং করে এরপরে এলসি করে কাজ শুরু করি। 2 মাস ধরে অর্ডার প্লেস হয় নাই, আমরা কিন্তু আমাদের লাইনগুলি বা আমাদের স্পেসগুলি খালি যাবে, কিন্তু এটা রাতারাতি ইউরোপে ফিল আপ করতে পারবে না। সো এই সব কিছু মিলিয়ে কিন্তু টেরিফের একটা বড়দের ইফেক্ট কিন্তু আমাদের যে পড়বে, আমরা এটা কাটে উঠতে পারবো, বাট আমাদের সময় লাগবে। তার জন্য গভর্নমেন্টের একটা বিশাল সাপোর্ট এই সেক্টরকে বাঁচানোর জন্য লাগবে। এটা গার্মেন্টস সেক্টর না শুধু, এটা বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য গভর্নমেন্টের একটা প্যাকেজ এই মুহূর্তে আমি মনে করি অ্যাজ একজন উদ্যোক্তা হিসাবে
যেভাবে করোনাকালীন সময় একটা প্যাকেজ দিয়ে বাংলাদেশের গার্মেন্টসে টিকিয়ে রাখছিল, এই মুহূর্তে গভর্নমেন্ট একটা আলোচনা ভিত্তিতে যেমন বিজিএমই, বিকিএমই, বিটিএমই আরও যারা সবাই বসে যে আমাদের এই যে একটা পিরিয়ড যাচ্ছে, এই পিরিয়ডের কারণে আমাদের এই যে ট্যাক্স দিবে, কত বাড়বে, কী হবে, অর্ডার কী হবে, দোদুল্যমানের কারণে আমরা একটু পিছিয়ে আসছি। এটাকে ওভারকাম করার জন্য, নতুন মার্কেট ধরার জন্য যে সময় লাগবে, তার জন্য গভর্নমেন্টকে আমাদের একটা প্যাকেজ ডিক্লেয়ার করা উচিত। কারণ আপনার দেখেন এই যে টেরিফের কারণে যে অনেক মাল ডিলে হয়ে গেল, বায়ার নেবে কি না, কিছু মাল ক্যান্সেল হবে, কিছু মাল, কারণ তারা তো সবে আগের প্রাইজে বিল নেগোশিয়েট করা। আমি তো যদি নতুন করে গেলে তো টেরিফ মাথা রেখে করবো, আমি তো নতুন টেরিফ এখন করার জন্য যেটা আগে করে ফেলছি, সেটার জন্য আমার যদি 1 মাস 2 মাস দেরি হয়, তখন আগে যেটা বাংলাদেশ ব্যাংকের রুল ছিল যে একটা ক্লাসিফাইড করতে হলে 180 দিন সময় পেয়ে যেত, সেটাকে নিয়ে আসছে 90 ডেজে। 3 মাসের মধ্যে আপনি একটা বিল পেমেন্ট না আসার কারণে ক্লাসিফাইড করে ফেলেন, ক্লাসিফাইড হওয়ার সাথে সাথে যিনি করতেছে সেটা হলো ওই ফ্যাক্টরিটা ফার্দার এন্ট্রি করতে পারতেছে না, ফার্দার কোনো বেনিফিট দিতে পারতেছে না। তাহলে এই যে 3 মাসকে আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা আলোচনা করছি, সরকারের সাথে আলোচনা করতেছি, এটাকে যেন মিনিমাম 9 মান্থে নেওয়া হয়, না হলে কিন্তু সেক্টরটিকে খুব কষ্ট হয়ে যাবে। এই টেরিফের কারণে আমাদের এই হলো আমরা যে ডিলের কারণে এই হুমকির মুখে আমরা পড়তেছি। সো এই বাংলাদেশ ব্যাংকের এই নীতিটাকে চেঞ্জ করে আনতে হবে। আমাদের যে ইনসেন্টিভগুলি উঠিয়ে দিয়েছে এবং এই ইনসেন্টিভগুলি আবার যদি বলবৎ করা না হয়, যে কোনো ফরম্যাটে হোক, আর ইনসেন্টিভ তো আমাদের জন্য না, এই গার্মেন্টসে টিকিয়ে রাখার জন্য। আর ইনসেন্টিভ শুধু একমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে বিভিন্নভাবে তারা ইনসেন্টিভ দিয়ে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এই সেক্টর যদি হোঁচট খায় তাহলে শুধুমাত্র অর্থনীতি না, যেটা ভাই বলেছেন যে আমাদের এমপ্লয়মেন্ট যেটা, যা নারী শ্রমিক কমতেছে কেন, আমাদের অনেক শ্রমিক চাকরি হারাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র অর্থনীতিতে না, এটা আমাদের কর্মজীবী মানুষের এফেক্ট পড়বে, অর্থনীতিতে পড়বে এবং ব্যাংক বিমাতে পড়তে কিন্তু বাধ্য। এটার থেকে আমরা এত তাড়াতাড়ি বেরিয়ে আসার কোনো আলো আমরা আপাতত দেখছি না। তবে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, বিজিএমও চেষ্টা করতেছে, আমরা দিনরাত পরিশ্রম করতেছি কীভাবে এই দুর্যোগকে কাটিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারি, আমরা এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডক্টর রশিদ, আপনাকে ধন্যবাদ। জনাব সিদ্দিকী, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এই যে এই মুহূর্তে 20% যে শুল্ক নীতির আওতায় আমাদের রয়েছে আরএমজি, এটি আসলে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ কিংবা সুবিধার বলে আপনি মনে করছেন? অনেকে মনে করছেন যে আমাদের মার্কিং বাজারটা সংকুচিত হয়ে আসবে, বাজার আমাদের হারানোর সম্ভাবনা রয়েছে, এবং যারা ছোট ব্যবসায়ী যাদের ওখানে বিনিয়োগের বা পার্সেন্টেজটা কম, তারা একেবারে বন্ধের অবস্থায় চলে আসতে পারে বলে তারা মনে করছেন, ছোট ব্যবসায়ীরা। অ্যাপারেন্টলি কিন্তু ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে যে সিচুয়েশনটা প্রাইমারিলি এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, অনেকগুলো বেশি অর্ডার বাংলাদেশে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, অনেকে যোগাযোগ করছে। আজকে প্রতিদিনই পেপারে কিছু কিছু নিউজ আসে, অর্থাৎ বেশি অর্ডার আসবে। কিন্তু রশিদ যেটা বললো যে একটা ইন্টারিম, একটা গ্যাপ পিরিয়ড 2 মাসের, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা বললো যে ইউরোপের মার্কেটে আমরা একটা চ্যালেঞ্জে পড়বো। হ্যাঁ, এই দুইটা কারেক্ট। তবে কিন্তু এটা ওভারকাম দ্রুত করার জন্য আমেরিকার মার্কেটে ইমিডিয়েট কিন্তু কিছু অর্ডার বাড়বে। এখন এই অর্ডার বাড়লে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে আগে যে প্রফিটটা হতো গার্মেন্টসের, সেই প্রফিটটা হবে না। সেখানে একটু কিছু কম্প্রোমাইজ করতে হবে প্রাইসে, কারণ আমেরিকান বায়াররা এই ট্যাক্সটা দিতে চাইবে না বা চাচ্ছে না, এখনও চাচ্ছে না, ভবিষ্যতে চাইবে না। এই নেগোসিয়েশনটা, আলোচনাটা করতে করতে একটা জায়গায় যে এটা শেপে আসবে। 1-2 সিজন, 2-3টা সিজনে যখন একটা উইন্টার গার্মেন্টস, সামার বা অটমের যে অর্ডারগুলি আমাদের দেশে আসে, 3টা সিজনের যখন একটা মার্কেট ইন্টারাকশন হবে, তখন বোঝা যাবে যে আসলে আমেরিকানরা জিতে গেল দামাদামিতে, না বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো জিতে গেল। মানে কেনা নেগোসিয়েশনের সক্ষমতা কার, কে টিকে থাকতে পারবে, বেশি সুবিধা নিতে পারবে। তো সেই ট্রানজিশন পিরিয়ডটা আসলে প্রায় 1 বছর, 3টা সিজন মানে কিন্তু 1 বছর প্রায়। আর এই 1 বছরে আমরা সবাই হ্রাস করবে ইউরোপের মার্কেটে বা অল্টারনেট যে ছোট ছোট মার্কেটগুলো আছে। এখন আমাদের সাউথ আমেরিকাতে কিছু মার্কেট ক্রিয়েট হচ্ছে, জিসিসি মার্কেট, মিডল ইস্ট একটা মার্কেট ক্রিয়েট হচ্ছে, এশিয়াতে জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, এগুলো কিন্তু গ্রোথ রেটটা অনেক ভালো। কিন্তু মার্কেটে আমরা
কেন যেন অনেক পরে আমরা এই মার্কেটগুলোতে জনাব সিদ্দিক, অনেকে কিন্তু চায়না মার্কেটে সম্ভাবনার দিক হিসেবে দেখছেন। আছে, চায়না মার্কেটে তো নিটের একটা মার্কেট আছে অলরেডি, কিন্তু নিট গার্মেন্টস আমরা যতটুকু মনে করেছিলাম যে মার্কেটটা আমরা টেক ওভার করবো, সেটা হয় না। এটা একটা ওদের সাথে কথা বলে দেখলাম, আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখলাম, চাইনিজরা বলছে যে একটা কালচারাল গ্যাপ আছে। তোমরা যেমন ইউরোপের কাস্টমারদের টেস্টটা বোঝো, তোমরা এখনো চাইনিজের কাস্টমারের টেস্টটা বোঝো নাই। ইউরোপিয়ান অভিজ্ঞতা দিয়ে চাইনিজ মার্কেটে ঢোকা যাবে না। এখানে অন্য একটা স্টাইলে যেতে হবে, অন্য একটা ডিজাইন, অন্য একটা অ্যাপ্রোচ আসতে হবে। সেটা যদি অ্যাডাপ্ট করতে পারে তাহলে লো কস্ট নিট গার্মেন্টসটা ইমিডিয়েটলি যাওয়া যাবে। হাই কস্টে কিন্তু যাওয়া যাবে না, কারণ ওরা হাই এন্ড গার্মেন্টস কিন্তু তৈরি করে নিজেরাই এক্সপোর্ট করে ওয়েস্টার্ন মার্কেটে। তো সুতরাং আমরা ওই লো এন্ড সস্তা গার্মেন্টস দিয়ে শুরু করতে হবে। সেটার জন্য আমাদেরকে আরেকটা আসলে মার্কেট রিসার্চ করা দরকার, যে সেখানে আমরা কি চাই, ক্লায়েন্টদের ডিমান্ডটা কি কালার ওরা পছন্দ, কি ডিজাইন ওরা পছন্দ করে, কি স্টাইলে এটা প্যাকেজিং করতে হবে, এগুলো নিয়ে আরেকটু ভাবতে হবে। ভাবলে হয়তো ওই মার্কেটটা আমরা চাইনিজ মার্কেটে ডেফিনেটলি অনেক বড় মার্কেট, সেখানে আমরা ঢুকতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে বিভিন্ন দেশের যেমন এফটিএ সুবিধাগুলো রয়েছে, আমাদের দেশের ক্ষেত্রে নেই। অনেকে বলছেন যে আমরা শুরু থেকে এতটা সুবিধা পাচ্ছিলাম যে এফটিএর কথা মানে দরকার হয়নি, কিন্তু যখন আমরা আমাদের দেশে যখন কোনো প্রবলেম ফেস করি তখনই পরিকল্পনা আসে বা তখন আমরা উদ্যোগ নেই। আগে থেকে আমরা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিতে পারি না কেন? আর এফটিএ যদি থাকতো, আছে কি আমাদের এই ট্যারিফটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াতে হতো না? এফটিএ থাকলে এইরকম অসুবিধা আমাদের হতো। যেমন চায়না অথবা ভিয়েতনাম, ইভেন ভারতও, ওরা এটাকে এত বড় বিপদ মনে করছে না। কেন মনে করছে না? ভিয়েতনাম তো অনেক আগ থেকে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু সুবিধা পেয়ে থাকছে। পেয়েছে সুবিধা, যখন উইথড্র করলো কিছুটা, এই যে 20% ট্যারিফ দিল, এতে খুব একটা প্রবলেম ওদের হবে না, কারণ ওদের 12টা অ্যাক্টিভ এফটিএ আছে। 12টা অ্যাক্টিভ এফটিএতে ওরা প্রায় 30 থেকে 35টা দেশে ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারে, যেটা আমাদের নাই, আমাদের একটাও নাই। হ্যাঁ, সুতরাং এই সমস্যা, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। যেহেতু এফটিএ নাই, আমরা কিন্তু হাত জোড় করে আমেরিকার সাথে নেগোসিয়েশন করতে হয়েছে, এবং এই নেগোসিয়েশনটা করতে যে আমরা কিন্তু অলিখিত কি কমিটমেন্ট করেছি সেটা আমরা জানি না, কিন্তু প্রকাশ্যে যেটা এসছে সেটা তো আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা 5 বছর ধরে গম কিনবো, 5 বছর ধরে গ্যাস কিনবো, প্লেন কিনবো 25টা, একটা কেনার সক্ষমতা নাই, আমরা 25টা কিনবো বলে কমিটমেন্ট করে ফেলেছি। এগুলো কত দামে কিনবো সেটা কিন্তু ফিক্স হয় নাই। আমরা বলে ফেলেছি যে আমরা 5 বছর ধরে তোমাদের থেকে এগুলো কিনবো। তো অর্থাৎ এখন আমি যদি এখন প্রশ্ন করি যে আমরা ওই জিনিসগুলো 5 বছর ধরে কিনে যত বেশি টাকা দেব, সেই বেশি টাকাটাকে আমরা $8 বিলিয়ন এই গার্মেন্টস 5 বছর ধরে বিক্রি করে ওই টাকাটা মেকআপ করতে পারবো? আমি বিশ্বাস করি না। সুতরাং আমরা জিতে গেছি, যে যারা বলেন তাদেরকে আমি বলি একটু সাবধানে বলেন। আমরা জিতে গেছি বলার সময় এখনো আসে নাই, কারণ আমরা জিতে গেছি কিনা এখন আমরা জানি না। জনাব সিদ্দিকী, আপনার প্রসঙ্গ নিয়ে কথা বলছি, প্রশ্ন করছি যে আপনি বলেছেন জিতে গেছি কিনা তার কোনো ঠিক নেই। ট্রাম্প নীতি নিয়ে অনেকে শঙ্কায় থাকেন যে আসলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, আজকে 20%, কালকে তার সিদ্ধান্তটা অন্যরকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি আমাদের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার প্রয়োজন নয়? আমরা কেন আমাদের দেশ থেকে যে কোনো বিষয় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি না? আমাদের ব্যর্থতাটা আসলে কোথায়? আমাদের ব্যর্থতা আসলে আমাদের জ্ঞানের অভাব, ফারসাইটনেস কম। সেটা হচ্ছে আমরা হচ্ছে একটু সুবিধাবাদী টাইপের। ওই যে ডক্টর রশিদ বলতেছিল না এলডিসি গ্রাজুয়েশনের কথা, এলডিসি গ্রাজুয়েশনের কথা আসলে আমরা এটা বিরোধিতা করি, কারণ আমরা ইনসেন্টিভ, রশিদের তো রাগ হইতে পারে, তার ইনসেন্টিভটা কমে যাবে। তা আমি বলতে চাই, রশিদকে বলবো যে রশিদ লো কস্ট যে গার্মেন্টসটা করে সে ফ্যাক্টরিটা বন্ধ করে দেখ, সে হাই এন্ড গার্মেন্টসে যাক, অথবা তার ক্যাপিটালটা উইথড্র করে অন্য সেক্টরে চলে যাক। এই সস্তা গার্মেন্টস ইনসেন্টিভ নিয়ে, ডিসকাউন্ট নিয়ে ব্যবসা করা থেকে এই সস্তার ব্যবসা করে ন্যাশনাল কোনো গেইন হচ্ছে না। এট দি সেম টাইম যখনই আমরা পলিসি মেকারদের সাথে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি গত প্রায় 15-20 বছর ধরে সরকারের বিভিন্ন মহলে কথা বলছি, বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হয়ে। তাদেরকে যখনই এফটিএর কথা বলে যে আমরা তো 2027 সাল পর্যন্ত জিএসপি ফ্যাসিলিটি পাবো ইউরোপের কাছ থেকে, আমাদের দরকার কি? তাই বলে যে আপনি কি শুধু গার্মেন্টস এক্সপোর্ট করবেন, শুধু 2027 সাল পর্যন্ত করবেন, আর কোনো আপনার চাহিদা নাই, আর কোনো উচ্চাকাঙ্ক্ষা আপনার নাই, আর আপনি আরেকজনের ভিক্ষার উপরে কেন আপনারা নির্ভর করেন? এটা তো দয়া।
তুমি একটা গরিব লোক, তোমাকে আমি ট্যাক্স ফ্রি করে দিলাম, আসো আমার কাছে সস্তা দরে শার্ট বিক্রি করো। এই 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 স্ট্যাটাসটাকে আপনারা এত খুশি কেন? আমাদের যারা নেতা, রাষ্ট্রনেতারা, তারা এটাতে এত উৎফুল্ল কেন? ভিক্ষা নিয়ে কেন তারা খুশি থাকে? আমি নিজের সক্ষমতায় কেন নেগোসিয়েশন করতে পারি না? কেন আমরা হাত জোর করে, প্রায় অনেকটা হাত জোর করে ওয়াশিংটনে যে আমাদেরকে একটা অসম একটা বাণিজ্য করতে হলো? তারপরে আপনার কথার এরপরেও আমেরিকান প্রেসিডেন্ট যে কথাটা বলে দিয়েছে, তার চিঠিতে লিখিত, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারকে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে বলেছেন তোমরা তোমাদের ডিউটি স্ট্রাকচার কমাও, তোমরা তোমাদের নন ট্যাক্স রেস্ট্রিকশনগুলো কমাও, আমাদের যে প্যারাট্যারিফ আছে প্যারাট্যারিফগুলো কমাও, তোমাদের অনেকগুলো আইন কানুন আছে, শত শত সিগনেচার করতে হয়, শত শত পারমিশন নিতে হয়, লাইসেন্স নিতে হয়, এগুলো কমাও, তোমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ইমপ্লিমেন্ট করো। আমাদের দেশ থেকে যখন আমেরিকা থেকে যখন মাইক্রোসফটের সফটওয়্যার আসে, সেটা আমরা টাকা দিয়ে কিনি না, ওইটা একটা নকল, কপি করা জিনিসটা আমরা কম দামে কিনি। ওরা বলছে তুমি অরিজিনালটা কেন, কেন তুমি চোরাই মাল কেন? এগুলো যদি না করো, এগুলো তোমাকে করতে হবে, চিঠিতে বলে দিয়েছে। এবং তারপরে যেটা বলছে, এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টাও বলেছেন যে যে কোনো সময় আমরা আরো আলোচনা করে ট্যারিফ কমাতে পারি। মাননীয় উপদেষ্টাকে আমি আবার বলতে চাই, আপনাকেও বলতে চাই, যেখানে ট্যারিফ কমানো যায় সেখানে ট্যারিফ বাড়ানো যায়। আগামীকাল সকালেই যদি আমেরিকান গভর্নমেন্ট জিজ্ঞেস করে তোমাকে তো আমি হোমওয়ার্ক দিয়েছি, তুমি কি তোমার ট্যারিফ কমিয়েছো? এই ট্যারিফ কমানোটা আবার এলডিসি গ্রাজুয়েশনের সাথে জড়িত, যে আমাদেরকে জিরো ট্যারিফে আসতে হবে, আমাদের মার্কেটটাকে ওপেন করতে হবে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে রেস্ট্রিক্টেড মার্কেট। তো সুতরাং আমরা এখন একজন একজনকে সম্বর্ধনা দেয়, একজন একজনকে পিঠ চাপড়াচ্ছি। আগামীকাল সকালবেলা যে ট্রাম্প উঠে এলডিসি কথা যদি আসি, তাহলে হচ্ছে 2026 সালে তো এলডিসি শেষ হয়ে যাওয়ার কথা। এই সময়ে এসে আসলে এই যে শুল্ক নীতি, এখানে আমরা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বো? অবশ্যই পড়বো। আমরা কি রাতারাতি কমাতে পারবো এত ট্যাক্স? এইবার আশা করেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে বাজেটটা দিয়েছে সেখানে এলডিসি গ্রাজুয়েশনটাকে সামনে রেখে এবং ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে, দুইটার ভিতর দিয়েই কিন্তু আমরা গেছি। এই দুইটাকে লক্ষ্য করে আমাদের অনেক রিফর্ম হবে, অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হবে, আমাদের ইনকাম ট্যাক্স লটা চেঞ্জ হবে, আমাদের কাস্টমস একটা চেঞ্জ হবে, আমাদের ভ্যাট একটা চেঞ্জ হবে, আমাদের এই যে অবস্টাকেল আছে ইম্পোর্টের এবং এক্সপোর্টের, এগুলোকে আমরা দূর করে এটাকে একটা ফ্রি ইকোনমির দিকে আমরা এগিয়ে যাব। আর এটা যদি এখনো না করতে পারি, আমি আর আপনি আপনার সাথে কথা বলছি, হয়তো 3 দিন পরে আপনারা যখন আমাদেরকে ডাকবেন আসলে আমরা দুইজন আবার একই কথাই বলবো যে আমরা তো বলেছিলাম, আপনারা তো কোনো রিফর্ম করেন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। এই মুহূর্তে আমি আলোচনায় যেতে চাই ডক্টর রশিদ আহমেদ, আপনার কাছে যেতে চাই আলোচনাটি নিয়ে। আমরা আসলে সবাই জানি যে গার্মেন্টস সেক্টর থেকে 85% রপ্তানি খাতে এটি যুক্ত হয়, কিন্তু তারপর অনেকে মনে করছেন গার্মেন্টস সেক্টরটিতে আসলে অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে। চ্যালেঞ্জ তো সব বিজনেসে থাকতে পারে। আমি কিছু বিষয় যদি একটু তুলে ধরি, যে অনেকে মনে করছেন যে বন্দর ব্যবস্থাপনার দক্ষতার কথা বলছেন, জ্বালানি সংকটের কথা বলছেন, শিল্প উৎপাদন খাতে ব্যাঘাত ঘটছে বলছেন। শুধু যদি বন্দর ব্যবস্থাপনার কথা বলি, সেটা হচ্ছে যে দক্ষতা বাড়েনি কিন্তু চার্জ বাড়ানো হয়েছে, আমদানি রপ্তানি খরচ বাড়াচ্ছে, অন্যদিকে লিড টাইম অর্থাৎ পণ্য পাঠানোর সময়কে বাড়িয়ে দিচ্ছে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করেন, আসলে আরএনবি সেক্টরটি কি পর্যায়ে রয়েছে? আসলে প্রথমে বলেছিলাম যে আমার বড় ভাই ওনার সামনে কথা বলাটা অনেক টাফ আমার জন্য। আপনি যে কথাটা উনি বলতেছিল যে আমরা ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা চাইব কেন, আমরা ওয়াশিংটনে হাত জোর করে মাপ চাইতে আসতে কেন, যে কথাটা বলেছে এটা আমাদের কাছে জাতি হিসেবে এটা লজ্জার ব্যাপার, কেন আমরা ভিক্ষা নিব। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আজকে যে গার্মেন্টস সেক্টর আজকে 40 বছরে হাঁটি হাঁটি পাপা করে এই পর্যন্ত আসছে, এবং গার্মেন্টস সেক্টরের মাধ্যমে দেশের এমপ্লয়মেন্ট যেটা বলেন, অর্থনীতি যেটা বলেন, সব একটু বলি আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করে এই সেক্টরের জন্য বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারা কী করেছেন। আজকে যেটা বলেছে জ্ঞানের অভাব, আমাদের বিচক্ষণতা, আমাদের রিসার্চটা যেটা তো বলেছেন যে ট্রাম্প আজকে 35, কালকে 45, আবার পরের দিন 20 কী করে ওটা একটা উত্তাল তরঙ্গর মধ্যে এটা তুলতেছে, কী হবে আমরা জানি না। তাহলে আমাদের হটে যাওয়ার নেক্সট অ্যাকশন কী হবে, সেটার জন্য আমাদের একটা স্বতন্ত্র মন্ত্রণালয়ের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছি। এত বড় সেক্টর যেটা এমপ্লয়মেন্ট ফরেন কাজে দুইটাই এটা হচ্ছে সম্পৃক্ত, এবং বাংলাদেশের ব্র্যান্ডিং কিন্তু বিশ্বের দরবারে কিন্তু গার্মেন্টস কিন্তু করে আসছে, যে এটা বাংলা চিনে অনেকে গার্মেন্টস দিয়ে, যখন একটা দোকানে গিয়ে শপে গিয়ে কিনতে যায় দেখে এটা মেডটা কোন দেশি। তো আমরা নিজের বাইরে গেলেও আমরা আমাদের শার্টে কিনে নিয়ে আসি, তার মানে এটা কিন্তু ব্র্যান্ড। তাহলে এই ব্র্যান্ডিংটা করার জন্য দেখুন বাংলাদেশে অনেকগুলি মন্ত্রণালয় আছে, এবং যেসব মন্ত্রণালয় এই গার্মেন্টস বা অর্থনীতি ছাড়াও অনেক লেস প্রায়োরিটি মন্ত্রণালয় কিন্তু রয়ে গেছে। বাট আমরা কিন্তু ধার করা মন্ত্রণালয় দিয়ে চলি, আমরা কিন্তু পাট মন্ত্রণালয় আছে, বস্ত্র পাট, কিন্তু আমাদের কিন্তু গার্মেন্টস নিয়ে কোনো মন্ত্রণালয় প্রয়োজন নাই। আজকে যদি গার্মেন্টস নিয়ে একটা মন্ত্রণালয় থাকতো, স্বতন্ত্র মন্ত্রণালয়, তাহলে সেখানে তারা পয়সা সঠিক সিদ্ধান্ত নিতে পারতো, সেখানে দক্ষ জনশক্তি দিয়ে যে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে, এলডিসিতে গেলে কি কি আমরা এটার প্রবলেমে পড়বো, আমরা সেটার প্রতিকার কি হবে, ট্যাক্সের কি হবে, আমাদের নতুন বাজার কিভাবে করব, মার্কেট আমরা কিভাবে সৃষ্টি করব, এটা কোনো রিসার্চ নাই। এক। 2 নম্বরে দেখেন যে বাংলাদেশের ভিতরে যে প্রবলেমগুলি, আমরা একবার যেহেতু এনবিআরে, এই যে এনবিআরে যে কাহিনী ঘটে গেল কলম বিরতি, এই এনবিআরের কলম বিরতির কারণে হয়তো কিছু চাকরি গেছে, কিছু লোক পাবে, আপিল করবে, এটা তাদের কোনো সমস্যা নেই। আমাদের কি হলো, আমাদের এই যে কলম বিরতি এবং পোর্ট দুইটার কারণে যে পোর্টে সার্ভার, কলম বিরতি এখানে হলো, তার এখানে অ্যাকশন নিল, ওখানে সার্ভার ডাউন হয়ে গেল, দুইটা মিলে যে একটি মাঠ যে আমরা পিছিয়ে গেলাম, আমরা যে র মেটেরিয়ালস আনতে পারলাম না। যদি আজকে এটা স্বতন্ত্র মন্ত্রণালয় থাকতো তাহলে একদম ওয়ান স্টপ সেলের এখান থেকে কন্ট্রোল করতো। আমরা এই গার্মেন্টসকে টিকানোর জন্য বা এই শিল্পকে ধরে রাখার জন্য, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য, বাংলাদেশের মেরুদণ্ড শক্ত করার জন্য এবং আমাদের এমপ্লয়মেন্টের জন্য যদি এটা স্বতন্ত্র মন্ত্রণালয় করলে ওয়ান স্টপ সেলের মাধ্যম মতো এটা কিন্তু অনেকদিন এগিয়ে নিয়ে আসতে পারবো। দেখুন আমরা আজকে একটা লাইসেন্স করতে গেলে আমরা প্রথম একটা যদি একটা ইন্ডাস্ট্রি করতে যায়, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, আপনার কলকারখানা লাইসেন্স, ইপিবি লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, এই সমস্ত প্রায় 24টার মতো লাইসেন্স আমাদের যাইতে হয়। এক একটা লাইসেন্সে গেলে সময় যাক অসুবিধা নেই, সময়ের পর অসময় যেটা যায়। আমরা এখন এই যে বন্ড, আপনি তাদের দূরত্ব প্রথম দিকে আসছে, কিন্তু আপনি যেমন আমি সোয়েটার ফ্যাক্টরির কথা বলি, সোয়েটার ফ্যাক্টরি আমরা যদি সুতা কিনি, সেই এক ফল সুতার দাম কিন্তু $2, $2.5, $3। কোনো কারণে যদি সুতারা আমাকে স্টক হয়ে যাবে, বিক্রি করতে হয়, আমি কেজি বিক্রি করতে হবে 100 টাকা। তো
তাহলে 2 পয়েন্ট শুধু আমি কেন $2 $4 1 কেজি এনে আমি 100 টাকা কেন আমি কেজি বিক্রি করবো? তাহলে আমার যে এই যে বন্ড মনে করে যে বন্ড মানে আমি কি জানি করে ফেলছে। আমাদের বন্ডেজ রিনিউ করতে গেলে আমরা সালাম দিতে হয়, কালাম করতে হয়, নজরানা দিতে হয়। এই নজরানা সালাম কালাম কারণে আসতে পিছিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জগুলি কেন আসতেছে? আজকে বন্ড এই কাস্টম এই যে আপনি দেখেন যে এই যে সদ্য যেটা 168টা পণ্যের উপরে যেটা 40% ট্যাক্স বাড়াই দিল, ওকে ফাইন, গভর্নমেন্টের ট্যাক্স প্রয়োজন আছে, কিন্তু ট্যাক্সটা কোত্থেকে আসবে? আপনি জোর করে বাড়া দিলে কি হবে? এই সেক্টর থমকে যাবে। আপনি যদি এক্সপোর্ট করতে পারেন ব্যাংক থমকে যাবে। আপনি যদি এক্সপোর্ট করতে না পারেন ওয়ার্কার ফ্যাক্টরি বন্ধ হবে, ওয়ার্কার সেখানে আনডে শুরু হবে। তাহলে এটার সাথে তো সেন্সিটিভ কিছু জিনিস এখানে রিলেটেড। আপনি এটার জন্য আমি মনে করি এই গার্মেন্টস সেক্টরকে এই প্রতিকূলতা পরিস্থিতি উত্তরণের জন্য অনতিবিলম্বে সরকার বাহাদুরের কাছে আপনার মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে করেন যে আপনি শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে সমস্যা হয়, তাহলে আপনি বস্ত্র গার্মেন্টস একসাথ করে ফেলেন, পার্টও একসাথ করে অন্তত এটা আইডেন্টিফাই করে এটা আমাদেরকে একটা আইডি দেন যে আমরা এখানে গিয়ে আমাদের সুখ দুঃখগুলি বলে আমরা সারা বিশ্বে দেখেন কথা বললে তো অনেক কথা। বাংলাদেশের অনেকগুলি এমবিসি কিন্তু বিশ্বে রয়ে গেছে। আমাদের কয়টা এমবিসিতে ট্রেড কনসুলাররা এই গার্মেন্টস সম্পর্কে ওয়াকিবহাল? তাদের কোনো দায়িত্ব আছে এখানে? কারণ তারা সরকারি আমলা, তারা চাকরি করতেছে, বেতন পাচ্ছে, মরতেছি আমরা যারা অবাগা হতবাগা। এই দেশের জন্য আমরা চেষ্টা করি। আমি মনে করি অর্থনৈতিক মুক্তিযুদ্ধ আমরা যারা অর্থনীতি টাকা করার জন্য 24 ঘন্টা ওয়ার্ক করি। আমাদের ফোন বন্ধ হয় না। বাংলাদেশে সন্ধ্যা হয়, আমেরিকা সকাল হয়। বাংলাদেশে 2টা বাজে, ইউরোপে তারা দরজা খোলে। 24 ঘন্টা কিন্তু আমরা ফোন খোলা রাখতে হয়, কাজ করতে হয়। এই করেও কিন্তু আমরা হিমশিম খাচ্ছি কেন? এই বিভিন্ন দূরত্বের কারণে। ডক্টর রশিদ, আপনি বন্ডের কথা বলছিলেন, বন্ড মিসইউজের কথা চিন্তা করে ভারত থেকে এই যে একটি নিষেধাজ্ঞা, ভারতকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তারপর পাল্টা নিষেধাজ্ঞা ভারত দিল, যেটি হচ্ছে স্থলবন্দর দিয়ে আরএমজির উপরে বা বেশ কিছু পণ্যের উপর দিয়েছে। এই বিষয়টিকে আপনি আরএমজির জন্য কতটা চ্যালেঞ্জ দেখছেন? দেখেন, এটা তো আমাদের তো চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটা অত বড় চ্যালেঞ্জ দাবার চ্যালেঞ্জ বলবেন না এমন না, কিন্তু আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আপনি কি বলছেন না বন্ড মিসইউজ হচ্ছে না? বন্ড মিসইউজ হচ্ছে, 100 ওই সময়টা চলে গেছে। দেখেন এখন যে অটোমেশনে চলে আসছে আমরা, আপনি একটা এলসি করতে হলে এই এলসির কোয়ান্টিটি এলসি না আবার বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আসে, তাহলে বাংলাদেশ ব্যাংকে তো কোয়ারি করতেছে আপনার শিপমেন্ট হলো কিনা, আপনি কতটুকু এবং এলসি আওতায় কিন্তু তার ইনসেন্টিভ পায় ভারত থেকে। আমি ওইটাতে যাচ্ছি যে আমরা এই যে বন্ডের দূরত্বটা কেন বলি আমরা, আমি এলসিটা পাওয়ার সাথে সাথে আমি আমার লিয়েন ব্যাংকে জমা দিই। আমার লিয়েন বাংলার ব্যাংকের ডেক্সপোর্টের ইনডেন্টি করে, যখন আমার বছরের পর তো আমার ব্যাংকে ধরে ফেলে যে তুমি তো এত মাল আনছো, তুমি শিপমেন্ট কম করলে কেন? তো সেখানে আমরা আরেকটা কি বন্ডে লাগাই দিলাম। বন্ড মনে করে সমস্ত লোক বুঝি চোর। আরে ভাই, বাংলাদেশের সুর তো 2-4% থাকতেই পারে, সব জায়গায় আছে, খালি গার্মেন্টস মালিক না। এটা কিন্তু আপনাদের আরো অনেক বেশি। আমরা ছাগল কেলেঙ্কারি দেখলাম, আমরা বন খেকো দেখলাম, আমরা অনেক কিছু কিন্তু দেখছি। তাহলে আঙুলটা এদিকে না ওটা ওইদিকেও রাখেন। আজকে আমরা এই জন্য মনে করি যে আমরা এই সেক্টরকে যদি টিকাতে চাই, সরকার এই গার্মেন্টস সেক্টর যদি আপনি উন্নতি চান, আমি সরকার বাহাদুর কাছে যারা আছে যারা আসবে সবাই কথা শুনতেছি, আমি মনে করি এই সেক্টরে যেটা স্বতন্ত্র মন্ত্রণালয় করে যদি আমরা মুভ করতে পারি, আমার মনে হয় যে এলডিসি বলেন বা বিজ্ঞান নয়, আমরা কাজ করে খাবো। আমরা কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রশিদ আহমেদ। আমি যেতে চাই জনাব সিদ্দিকী আপনার কাছে। শেষ একটি প্রশ্ন, আসলে আমরা সরকারের শুরুতেই দেখেছি যে বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক রকমের সামিট করছেন, অনেক রকমের ধরনের কার্যকলাপ তাদের দেখেছিলাম যে তারা বেশ উদ্যোগ নিয়েছেন। আসলে এই যে বিদেশি বিনিয়োগ কিন্তু যদি আমরা জরিপে দেখি যে এফটিআই অনেকটা 29% পতনের একটা বিষয় দেখছি। এই যে এত সামিট করা, এত উদ্যোগ নেওয়া, আসলে এই বিদেশি বিনিয়োগের পরিবেশকে আসলে আমাদের দেশে কতটা আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, নাই। সোজা প্রশ্ন উত্তর হচ্ছে নাই। প্রথমত এই সামিট অথবা বিদেশে যে ওদেরকে তদবির করা, এফডিআই এই যে মানে 29% কমে যাওয়ার পতনের কারণটা কি? কারণটা তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে দিয়েছি। হ্যাঁ, পরিবেশ এত খারাপ, এখানে এত রেস্ট্রিক্টেড, এত কঠিন এখানে বিজনেস করা, এটা বিদেশিরা অভ্যস্ত না। তারপরে আবার নানান রকম অর্থনৈতিক যে টানা পড়ে নেই, এটা আরো কমে গেছে। এবং
গত 5-7 বছর ধরে যে আপনি দেখেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট কিন্তু দুই রকম হয়। একটা হচ্ছে যে এক্সিস্টিং কোম্পানিগুলো তাদের প্রফিটকে আবার ইনভেস্ট করে, আর আরেকটা হচ্ছে যে ফ্রেশ নতুন একটা কোম্পানি বিদেশ থেকে টাকা রিমিট করে এনে এখানে ইনভেস্ট করে। আমাদের গত কয়েক বছরের ডাটা খুললে দেখা যায় যে বেশিরভাগ ইনভেস্টমেন্ট, যেটা আমরা বড় করে বলি যে 2 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে, এটা আসলে রিইনভেস্টমেন্ট। প্রফিটের টাকাটাই নিতে পারে না, রেস্ট্রিক্টেড। বিদেশে টাকা, প্রফিটের টাকা নেওয়া এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে, কন্ডিশনাল অ্যাপ্রুভাল লাগে। আমার টাকা আমি বিদেশে নিয়ে যাব, আমার নাকি তার সরকার থেকে পারমিশন লাগবে। এই কারণে ওরা ওইটা বাধ্য হয় ইনভেস্ট করতে। তো এইসব কারণে ইনভেস্টমেন্টটা আসলে হচ্ছে না। আর নতুন করে যারা আসে তারা তো কমপ্লেন করে, তারা স্পষ্ট করে বলে তোমাদের যে এই প্রবলেম আছে। আমেরিকানরা তো এবার আলোচনায় বলেছে যে আমরা তোমাদের সে ইনভেস্ট করতে পারি না, তোমরা যতদিন পর্যন্ত আমাদের কপিরাইটের নিশ্চয়তা না দিবা। আমার জনসন সাবান, জনসন বেবি পাউডার আমেরিকাতে তৈরি করে আমি এখানে আনতে পারি না, তোমাদের এদেশের নকল হয় ক্যারারিগঞ্জের কি জানি ধোলাই খালে। হ্যাঁ, তো তা আমি কি করে বিজনেস করব? এগুলোকে বন্ধ করো। এগুলো বন্ধ না করলে ইনভেস্টমেন্ট বাড়বে না। আর এফটিআই এর আরো কতগুলো কারণ আছে যেটা এই নেগোসিয়েশনের সাথে, যেমন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই আমাদের এখানে। ইন্ডাস্ট্রি করে এটা কোথায় নিয়ে যাবে তারা? এই ছোট একটা মার্কেট, ছোট একটা মার্কেট মানে 18 কোটি মানুষ হয়তো অনেক বড় মনে হচ্ছে। ইউরোপের একটা দেশ যেখানে 10 লক্ষ 20 লক্ষ লোক, তারা আমাদের থেকে বেশি কেনাকাটা করে সারা বছরে। আমরা 18 কোটি লোকের সেই কেনাকাটা, তাহলে মার্কেটটা মানুষ বেশি, মার্কেট তো ছোট। তো সারা দুনিয়াতে যেটা ঘটনা, যেমন গার্মেন্টস, যদি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি না থাকতো এতগুলি 5000 গার্মেন্টস বাংলাদেশে হইতো। তো তাহলে এগুলো তার মানে কি আমাদেরকে এক্সপোর্ট মার্কেটে যেতে হবে। তা আমি কোথায় যাব? এখান থেকে বাংলা মেড ইন বাংলাদেশ লিখলেই পৃথিবীর সব দেশ ট্যাক্স বসিয়ে দিচ্ছে। শুধুমাত্র ওই যে দয়া করে ভিক্ষা বলাতে আপত্তি করেছে রাশদ, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কয়েকটা দেশ আমাদেরকে শর্ত সাপেক্ষে যে তোমরা গরিব লোক, লিস্ট ডেভেলপ কান্ট্রি, তোমাদেরকে দিলাম, যাও তোমরা ট্যাক্স ছাড়া আমার দেশে বিক্রি করো। তাও কন্ডিশন, যখন ডেভেলপিং কান্ট্রি হয়ে যাও তখন আর দেবো না। 27 সালের পরে, 29 সালের পরে আর আমরা এটা করতে পারবো না। এখন এফটিএ নাই, আমরা এটা ট্যাক্স ফ্রি র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে পারি না, ট্যাক্স ফ্রি এক্সপোর্ট করতে পারি না। তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কি করে? ছোট একটা মার্কেটের জন্য কে একটা ইন্ডাস্ট্রি তো ভায়াবল হয় না। একটা ইন্ডাস্ট্রি করলে সেই ইন্ডাস্ট্রিটা ভায়াবল হয় না। সেটাকে যদি ভায়াবল করতে হয় তাহলে একটা অংশ বাংলাদেশে বিক্রি করবে, একটা অংশ বিদেশে যাবে। সেখানে কিন্তু আবার আরেক একটা ঝামেলা আছে, ওই যে বন্ড লাইসেন্সে ওরা বলে তোমাকে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হইতে হবে। এইটা বলে অনেকদিন ইনভেস্টমেন্টে ঝামেলা করেছে। ইদারিং ওই যারা এক্সপোর্ট প্রসেসিং জোনে আছে ওদেরকে একটা পারমিশন দিয়েছে, তোমরা 20% প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে বিক্রি করতে পারবা, তাও অনেক কন্ডিশন। তো আমাকে তুমি ইন্ডাস্ট্রি করতে দাও, আমি ওয়ার্ল্ড মার্কেটে বিক্রি করতে পারলে করবো, ডোমেস্টিক মার্কেটে বিক্রি করতে আমাকে ফ্রি করে দাও। সেটা ফ্রি করে দেওয়ার জন্য বন্ড লাইসেন্সটা একটা ঝামেলা, কারণ ডিউটি ফ্রি আনতে হয়। এখন ডক্টর রশিদ যে কথাটা বললো যে বন্ড লাইসেন্সের দুর্নীতি এটা সেটা, আমি যদি বলি যে বন্ড লাইসেন্সটা বাতিল করে দেন, এখন বাতিল করে দিলে ও কি করে ভাইবেল হবে, ও কি করে র মেটেরিয়ালস আনবে? আমাদেরকে র মেটেরিয়ালস পর জিরো ট্যারিফ করতে হবে। এই জিরো ট্যারিফ করলে আবার ওই এলডিসি গ্যাসের সাথে লিঙ্ক দেখলেন, ওরাও বলে তুমি জিরো ট্যারিফ করো। ওর দুর্নীতি মুক্ত করার জন্য রশিদের দরকার এই ঝামেলা মুক্ত হওয়ার জন্য। এখন যেহেতু এটাতে দুর্নীতি, এটা সরকার বলে গার্মেন্টস ওলাররা দুর্নীতি করে, গার্মেন্টস ওলাররা বলে এনবিআর দুর্নীতি করে, আমাদের এত ঝামেলার কি দরকার বাবা? এইটা বন্ধ করে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমএস সিদ্দিকী, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রশিদ আহমেদ সোসাইনি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।